আসসালামু আলাইকুম। আজকে আপনাদের প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস। আজকে তারিখ হচ্ছে 9/5/2025 সাল। বাংলাদেশের শিল্পকলা পার্ট 1। আজকের বিষয় হচ্ছে 12,112। আরেকবার বলি যে আপনাদের এই যে থিওরিক্যাল যে বিষয়, এই থিওরিক্যাল বিষয়গুলোর মধ্যে এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, মানে প্রথম সাবজেক্ট। এটার নাম হচ্ছে বাংলাদেশের শিল্পকলা পার্ট 1। এটা হয়তো পরবর্তী যখন দ্বিতীয় সেমিস্টারে আসবে তখন হয়তো এইটা এই নামে থাকবে, হয়তো পার্ট 2 আসবে। এটার বিষয়গুলো হচ্ছে 12,112। বাংলাদেশের শিল্পকলা পার্ট 1, বিষয়গুলো হচ্ছে 12,112। দেখেন, আজকে আমরা এই অধ্যায়ের মধ্যে যেটা পড়বো সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এটার নম্বর এবং ক্রেডিট, এটার পূর্ণমান হচ্ছে, এই বিষয়টার পূর্ণমান, এটার পূর্ণমান হচ্ছে আপনার পূর্ণমান 150। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 60 আর চূড়ান্ত হচ্ছে 90 মার্কস। তার মানে এটা হচ্ছে 60 যোগ 90। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের এটা টোটাল পূর্ণমান হচ্ছে 150, যার মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 60 এবং চূড়ান্ত পরীক্ষা হচ্ছে 90 মার্কসের। ঠিক আছে। আচ্ছা, এই কোর্সের বর্ণনাটা আমি একটু আপনাদেরকে দেই। দেখেন যে এই কোর্সটিতে বাংলাদেশের শিল্পকলার ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, প্রাকৃতি, লোকশিল্পের ক্রমবিকাশ সম্পর্কে ধারণা দেওয়া হবে। প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলাদেশের শিল্পী ও শিল্পদের শিল্পকর্ম এবং বাংলাদেশের শিল্প চর্চায় ব্যবহৃত উপাদান এবং উপকরণের কৌশল ও মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আমরা হচ্ছে প্রথম দিকে যাই, আমরা প্রথম চ্যাপ্টারে যাই। আমরা জাস্ট আজকে তেমন কিছু করবো না, আজকে রিডিং দিব এবং এই শীটটা সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিব এবং হচ্ছে যে শিল্প সংস্কৃতির বিষয়টা কিভাবে আরম্ভ করা যায় সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো। কেমন? এই শীটগুলা বা এইটা সমস্ত আপনারা হচ্ছে আপনাদের অফিসিয়াল যে পেজ আছে, আমাদের এখানে যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে শীটগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন। এটা টোটালটাই, এগুলো টোটালগুলোই হচ্ছে বই। জাস্ট বইটাকেই হচ্ছে এইভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। আপনারা ঠিক এগুলো হচ্ছে বিনা পয়সায় এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু জাস্ট ফটোকপি বা প্রিন্ট আউট আপনাদেরকে করতে হবে। কেমন? দেখেন, দৃশ্য বা অদৃশ্য কোনো ভাবরূপ শিল্পীর চিত্রাংশে নবরূপে রূপায়িত হয়ে যে স্থিতিশীল রূপ প্রকাশ ঘটে তাই শিল্প। আমি আবার বলি, দেখেন যে শিল্পটা হচ্ছে যে দৃশ্য বা অদৃশ্য কোনো ভাবরূপ, দৃশ্য বা অদৃশ্য কোনো ভাবরূপ যখন শিল্পের চিত্তরসে নবরূপে রূপায়িত হয়ে যে স্থিতিশীল রূপ প্রকাশ করে সেটাই হচ্ছে শিল্প। এখানে একটা প্রশ্ন আছে, চিরায়িত এবং চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা লক্ষ্যকে আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয় পদের সঞ্চারণ ঘটে, তাকে আমরা আর্ট বা শিল্প করি। আচ্ছা, এখানে একটি সহজ আমি উদাহরণ দেই যে দেখেন যে আমাদের মনের মধ্যে যা ঘটে তখন সেটা আমরা স্থিরভাবে বলতে যে কোনো ক্যানভাস, কোনো বোর্ড বা কোনো কাগজ বা নির্দিষ্ট পরিতলে যখন কোনো কিছু সেটা স্থিরভাবে আগানোর চেষ্টা করি এবং সেটা আমাদের মনকে আনন্দ দেয়, সেটাই হচ্ছে শিল্প। আচ্ছা, আমি একটা সহজ উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমাদের একজন গুণীজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর।
তার মধ্যে শিল্প হচ্ছে আমাদের দৈনন্দিনের প্রয়োজন মিটিয়ে যাহা অবশিষ্ট থাকে এবং যারা তারা শিল্প তৈরি হয় সেটাই হচ্ছে শিল্প। মানে আমার দৈনন্দিন চাহিদা মিটিয়ে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে শিল্প। শিল্পটা হচ্ছে যে প্রতিটা মানুষেরই একটা নিজস্ব মননশীলের একটা জগৎ থাকে, সেই জগতে কিন্তু দেখবেন যে অনেক কিছু অনেক কিছু নাড়াচাড়া বা অনেক রকম প্রকৃতি বা অনেক রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়, যেটা আমাদের হয়তো বাহ্যিক কাজকর্মে সম্পূর্ণ ভিন্ন রূপ, অথচ আমাদের মনের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু সেটা আমরা কখনো প্রকাশ করতে পারি, কখনো পারি না। আরেকটা উদাহরণ দেই যে আমাদের দৈনন্দিন যে চাহিদা, আমাদের দৈনন্দিন চাহিদা বলতে আমাদের মৌলিক চাহিদাগুলো আছে, যেমন ধরেন শিক্ষা আছে, তাই না? শিক্ষা আছে, চিকিৎসা আছে, তারপরে হচ্ছে কাপড় আছে, তারপরে মূল যে জিনিসটা সেটা হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে বাসস্থান, ঠিক আছে? পাঁচটাই তো না, এই পাঁচটাই এটা তো আমাদের মৌলিক চাহিদা। এটা আমাদের মৌলিক চাহিদা, এটা তো আমরা সবাই জানি, তাই না? যে শিক্ষা, চিকিৎসা, কাপড়, খাদ্য, কাপড় বলতে বস্ত্র, খাদ্য, বাসস্থান, এই কটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। দেখেন এই চাহিদাগুলো যখন আমাদের সবার পূরণ হয় তখন আমরা কি করি? একটা ভালো পোশাক পরার চেষ্টা করি, বা ভালো একটা বাইক বা ভালো একটা যানবাহন কেনার চেষ্টা করি, বা দেখা যাচ্ছে একটা ভালো মোবাইল কেনার চেষ্টা করি, বা ভালো একটা বাড়ি করার চেষ্টা করি, বা আমাদের বিভিন্ন শখ পূরণ করার জন্য বাইরে আমরা ট্যুর দেই বা ঘুরতে যাই, এই তো। কিন্তু এই পাঁচটা যদি আমাদের কমপ্লিট না হয় আমরা কি অন্যগুলো করতে পারি না। এই জন্যে শিল্পটা সবসময়ের জন্য যে হচ্ছে অনেক আধুনিকতার সংজ্ঞাকে বহন করে তাও না, আবার অনেক আধুনিকতা না থাকলেও একটা নিম্ন শ্রেণী বা নিম্ন সমাজের মধ্যেও যে শিল্প থাকে সেটাও সত্য। আগেরটা যেমন বললাম সেটাও সত্য, পরেরটা যেমন বললাম সেটাও সত্য। কিভাবে? দেখেন যে অনেক সময় গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যাদের দেখা যাচ্ছে যে হয়তো খাদ্য আছে নামমাত্র, চিকিৎসাটা নামমাত্র, বা বাসস্থানটা নামমাত্র, আবার দেখবেন যে বস্ত্রটাও নামমাত্র, তাহলে তাদের মধ্যে শিল্প কিভাবে আসে? তারা তো তাদের জীবিকা নির্বাহের জন্য কি করে? বিভিন্ন রকম কুটির শিল্প করে, লোকশিল্প করে, লোকশিল্পের মধ্যে নকশিকাঁথা, হাড়ি, পাতি, পুতুল, কাস্তের দা প্রভৃতি অনেক রকম দেখবেন যে অনেক, তারপরে আপনার মাটির ফুলদানিগুলো আছে, সেগুলো তো কিন্তু শিল্পকর্ম, তাই না? তাহলে এখানেও কিন্তু আমাদের দৈনন্দিন যে চাহিদাটা বা মানুষের যে মূল উপাদান বা মানে উপকরণের যে চাহিদা সেটা পূরণ হওয়া না সত্ত্বেও কিন্তু তারা কি করে? তাদের শিল্পকর্মগুলো প্রতিনিয়ত তৈরি করতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে শিল্প শুধুমাত্র যে আমাদের এই যে মানুষের যে মূল চাহিদা সেটা ছাড়াও কিন্তু শিল্পটা হয়। এক্ষেত্রে রবীন্দ্রনাথের থিওরি যে সঠিক বলবো আমরা তাও বলতে পারি না। এই জন্য বললাম যে রবীন্দ্রনাথ বলতে হচ্ছে যে মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে অবশিষ্ট যা আমরা যা করি তাই শিল্প। কিন্তু আমরা চাহিদা মেটাচ্ছি, তারপরে সেটাকে আমরা শিল্প বলছি, অথচ প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যখন শিল্পটাকেই তাদের জীবিকা নির্বাহের প্রধান হাতিয়ার করে ফেলে তখন কিন্তু রবীন্দ্রনাথের সংজ্ঞার সাথে বইয়ের ভাষার সাথে অনেক সময় মিলে না। দেখুন শিল্প আসলে প্রতিটা মানুষেরই মননশীলতার একটা বৃহৎ জগৎ, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। আমরা আসলে প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় পাই। দেখবেন যে এই যে যারা খেলাধুলা করে তারা কিন্তু একজন আর্টিস্ট, যারা সিনেমা করে তারা আর্টিস্ট, যারা বা অন্যান্য এই ধরনের নাটক, গান, বাজনা বা আরো ছবি আঁকা, যে কাঁথা সেলাই করা বা হাড়ি পাতা তৈরি করা, সবাই কিন্তু আর্টিস্ট। আমরা কিন্তু কেউই আর্টিস্ট নাই। তারা আর্টিস্ট না কারা? ধরেন একজন ডেইলি বার যে হচ্ছে কোদাল দিয়ে মাটি কাটছে,
সে কি আর্টিস্ট? হ্যাঁ, সেও আর্টিস্ট। সে কিভাবে আর্টিস্ট দেখেন, যে প্রতিটা মানুষের মাটি কাটা কোনোদিনই একরকম হবে না, সবার মাটি কাটা আলাদা হবে। তার মানে একটা নিজস্বতা আছে। তাহলে আমরা সংযোগ করতে পারি যার মধ্যে নিজস্বতা আছে সেই হচ্ছে আর্টিস্ট। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে প্রতিটা মানুষেরই আলাদা করে নিজস্বতা আছে। এই জন্য আমরা প্রতিটা মানুষই হচ্ছে আমরা এই শিল্পের সাথে জড়িত কোনো না কোনো ভাবে। তারপরে ধরেন একজন ডাক্তার, সেও আর্টিস্ট, ঠিক আছে। একজন ধরেন যে রিক্সা চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, গাড়ির ড্রাইভার বা গাড়ির হেল্পার, এভরিথিং ইজ আর্ট। আর্টের বাইরে কোনো কিছুই না। আমরা জাস্ট একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে গেছি যে আমাদের ছোট্ট একটি দেশে অনেক বৃহৎ আকারের জনসংখ্যা, সেইখানে এই যে শিল্পটাকে ফলাফলে দেখানোর মতো পরিস্থিতি আমাদের হয় না, বা হলেও আমরা সাহস পাই না। এখানেই হচ্ছে তফাৎ। যেমন ধরেন বাইরের দেশের কান্ট্রিগুলোতে এই শিল্পটার হিউজ পরিমাণে মূল্যায়ন। এর প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে বা প্রধান কারণ হচ্ছে তাদের জনসংখ্যা কম, তাদের খাদ্য, তারপরে আপনার আরো অনেক কিছু আর্থিক সহযোগিতা টোটালি হচ্ছে সরকার বহন করে। চিকিৎসা খরচটাও সরকার বহন করে। সেক্ষেত্রে আপনার আমার যদি হচ্ছে যে পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ এবং প্রতি মাসে যদি একটা খাবার খরচ সরকার থেকে আমাদেরকে দেয়, আমাদেরকে কোনো কিছু টেনশন থাকবে? তখন তো আমরা হচ্ছে নিত্য নতুন অনেক কিছু, অনেক রকম চিন্তা ভাবনা মনের মধ্যে আনতে পারবো। কিন্তু আমাদের দেশে হয় কি, আমাদের দেশে যখন আপনি বাইরে কোথাও ঘুরতে যাবেন, তখন বাইরে হচ্ছে আমাদের অনেকেই আপনাকে বলবে যে এই তোর বাসায় তো ঠিক মতো খাবারই হয় না, কিন্তু তোর ঘোরা তো হবে না। বা দেখা যাচ্ছে বলবে যে ফুটানি। এই টাইপের দেখবে যে অনেক রকম গুণগান আমাদেরকে শুনতে হয়, কিন্তু আদতেও আমরা কিন্তু এগুলো শোনার জন্য প্রস্তুত ছিলাম না, বা আমরা আদৌ কিন্তু এমন না। কিন্তু এই যে বললাম যে আমাদের প্রতিটা মানুষের মধ্যে শিল্প আছে, আমরা এক একজন এক এক করে প্রকাশ করতে যাই। বাথরুমে দিয়ে গিয়ে দেখবেন যে গান গায়, হ্যাঁ, কেউ দেখবেন যে হচ্ছে গাড়িতে চলতে সে গান গায়, কেউ দেখবেন মনের সুখে ছবি আঁকে, কেউ দেখবেন মনের সুখে আড্ডা দেয়, কেউ দেখবেন যে মানে হিউজ পরিমাণ মানুষ, আমাদের হিউজ পরিমাণ মানুষের হিউজ পরিমাণ চিন্তাধারা, কিন্তু সবার মধ্যে শিল্প আছে। কিন্তু এতগুলা জনসাধারণের মধ্যেও আমরা শিল্পটা যে প্রকাশ করবো, সেটারও কিন্তু একটা নান্দনিকতার একটা জায়গা থাকা দরকার। সেই জায়গাটা কিন্তু আমরা পক্ষান্তরে পাই, পক্ষান্তরে পাই না। এটা কারণ কি জানেন? দেখেন যে শিল্পের জন্য আমাদের একটা সাহসের দরকার হয়। সাহস, সেই সাহসটা কেমন? যে ধরেন আপনি একটা ছবি আঁকবেন, এই ছবিটা কতদিন ধরে আঁকবেন, বা কি জন্য আঁকবেন, বা কি জন্য আঁকবেন না, এই ধরনের নানা রকম চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে। কেন আসবে? কারণ এগুলো আমাদের পারিপার্শ্বিকতা এবং পরিবেশই সেটার মধ্যে আপনাকে ঢুকাবো, যেটা বইয়ের কথাই আমরা জানতেছি। কিন্তু বাইরের দেশের কান্ট্রিগুলোতে হয় কি জানেন? তারা হচ্ছে কোনো জিনিস কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, সেগুলো তোয়াক্কা তারা করে না। তারা কোনো কিছু পাওয়ার আশায় কোনো কিছু করে না। তারা হচ্ছে চেষ্টা করে যে আমি এইটাতেই সর্বোচ্চটা দিব, এবং সর্বোচ্চটা দেওয়ার পরে যেটা হয় দেখা যাবে। এর জন্য তারা সবাই দেখবেন সাকসেস হয়, ম্যাক্সিমাম কিন্তু তারা সাকসেস হয়। আর আমরা হচ্ছে কিছু পাওয়ার উদ্দেশ্যে এই কাজগুলো করি। যেমন ধরেন যে ডিপ্লোমা কোর্সটা আমরা করতেছি, এটা থেকে আমাদের পাওয়ার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। যেমন আমরা একটা ভালো চাকরি করবো, আমার জীবনটা সুন্দরভাবে আমরা বড় করে টাকা ইনকাম করবো, তাতে কি হবে যে আমাদের পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা যে চিন্তা ভাবনা সেটা কখনো থাকবে না, আমাদের কোনো টেনশনটাও কাজ করবে না। এই তো আমাদের স্বাভাবিক চিন্তা ভাবনা। কিন্তু এটাই যখন আমরা হচ্ছে আমাদের খাদ্যের চিন্তা থাকবে না, আমাদের ধরেন যে পড়াশোনার টেনশন থাকবে না, চিকিৎসার টেনশন থাকবে না, তখন কিন্তু অটোমেটিক আমরা অন্যদিকে আমাদের মাইন্ডটাকে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। শিল্পের এই যে শিল্প কি, বা শিল্পের উৎপত্তিটা কি, শিল্পের বিভিন্ন রকমের প্রকারভেদ, এই যে আমাদের এখন এতক্ষণ একটু আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমানে চারুকলা ডিপার্টমেন্টের একজন গবেষক। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার কমপ্লিট করছি, বর্তমানে উচ্চতর কমপ্লিট মানে চলতেছে আমার। আর আমি আপনাদের এই ট্রেডের একজন শিক্ষক। আমি বর্তমানে এই প্রতিষ্ঠানে 4-5 বছর হচ্ছে আছি, ঠিক আছে। এবার আমরা যাই হচ্ছে, হ্যাঁ, শুরু করছি।
ভুয়া চিত্রের দিকে যায়। কেমন দেখেন এই যে চারুকলার যে বিষয়গুলো না, এটা আজকে হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে বা একটু ভাব প্রবৃত্ত মনে হতে পারে, কিন্তু এটা একদমই নর্মালি, ঠিক আছে? এই বিষয়গুলো অন্যান্য সাবজেক্টের মতন আপনাকে মুখস্থ করতে হবে না, অন্যান্য সাবজেক্টের মতন মনে রাখার টেনশনটা নাই, অন্যান্য সাবজেক্টের মতন অত বেশি পড়া লাগবে না। এই জিনিসটা পড়ার জন্য কি করতে হবে জানেন? আপনারা যেমন নিত্য নতুন কোনো তথ্য বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে কোনো জায়গায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে চান, ঠিক আছে? তো ধারণা যখন নিতে চান তখন কিন্তু তার সম্বন্ধে মোটামুটি জানেন। হচ্ছে 4 থেকে 5000 খ্রিস্টপূর্বে আনুমানিক বলতেছি আমরা, বা তার আগে বা যখন হচ্ছে শিল্পটা শুরু হয় বা মানুষ শিল্পের সঙ্গে প্রথম পরিচিতি লাভ করে, সেই সময়টা হচ্ছে বহু আগে, প্রাচীন যুগ বলে। এই সময় শিল্পটা তাহলে কিভাবে শুরু হয় দেখেন, আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে গুহা চিত্র কিন্তু সম্পর্কে আমরা সবাই মোটামুটি ধারণা আছে আমাদের, যে গুহা চিত্র, গুহার মধ্যে যে বিভিন্ন রকম ছাপ চিত্র বা বিভিন্ন রকম ছবি যেগুলো আঁকা হয় সেটাই কিন্তু হচ্ছে গুহা চিত্র। একত্রিত হওয়ার পরে তারা প্রথমে আশ্রয় খুঁজে যে আমরা আসলে থাকবোটা কোথায়, তখন আশ্রয় খুঁজে। তো এই আলতামিরা গুহা হচ্ছে আপনার স্পেনে বা ইউরোপের একটা অংশ। তো যখন মানুষ হচ্ছে দলবদ্ধভাবে বসবাস শুরু করতে চায় তখন বিভিন্ন রকম বাধা বিপত্তি উপক্রম হয়। তখন তারা চিন্তা করলো যে আমাদের মাথার উপরে একটা ছাউনি দরকার, বা আমাদের একটা পশু পাখি বা বন্য প্রাণী বা বিভিন্ন ধরনের অরাজক শক্তির থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একটা আশ্রয় দরকার। তখন তারা কি করলো, গুহার মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। এই দলবদ্ধভাবে আশ্রয় নিতে নিতে তখন তাদের মধ্যে হচ্ছে যে এক প্রকার শিল্পের মনোভাব তৈরি হলো। শিল্পের মনোভাবটা কিভাবে আসলো? তারা চিন্তা করলো যে আমরা যে দলবদ্ধভাবে আছি, আমাদের খাদ্যের প্রয়োজন আছে, আমাদের বাসস্থান তো হলো, আমাদের খাদ্য নাই, এবং খাদ্য নাই, খাদ্যটা আমরা ম্যানেজ করবো কিভাবে? তখন তারা প্রথম দিকে কি করলো, প্রথম দিকে হচ্ছে বিভিন্ন গাছটার দেখবেন বাকর, তারপরে শেকড়, এগুলো তারা খাওয়া শুরু করলো। কিন্তু এতে করে তাদের কি হলো, শরীর প্রতিনিয়ত দুর্বল হতে শুরু করলো। এই দুর্বল হওয়ার পরে তারা চিন্তা করলো যে তাদের মাংস খেতে হবে, কিন্তু মাংস যে খেতে হবে এটা তারা কিন্তু তখন জানতো না। তখন পক্ষান্তরে যখন তারা দেখলো যে বিভিন্ন রকম চিনি, শুকুর বা বাজ পাখি, এরা কিন্তু বিভিন্ন রকম পশু পাখি শিকার করছে বা বাঘ হরিণকে শিকার করছে, এই টাইপের প্রাকৃতিক যে নিদর্শন, সেখান থেকে তারা কিন্তু শিকার করতে শুরু করতে দেখে। এবং এই যে মানুষ খাওয়ার যে বিষয়টা, এরা শিকারের যখন চিন্তা করলো যে আমরা শিকার করবো, শিকারের আগে এই যে গুহা চিত্রে তারা কি করলো, তাদের মধ্যে যে একজন সবচেয়ে একটু ভালো মানে দর্শনবিদ বা ভালো জ্ঞান আছে, সে তাদের অন্য সহকারীদেরকে হাতে হাতে কি করলো, হাতে হচ্ছে আপনার বিভিন্ন ফুলের বা বিভিন্ন গাছের রস, হ্যাঁ, এই রসগুলো তারা হাতে লাগিয়ে দেওয়ালে ছাপ দিল। তখন দেখলো যে এখানে একটা ছাপ আসলো, তার হাতের মধ্যে একটা ছাপ আসলো, এবং এইভাবে ছাপ দিতে দিতে তারা মোটামুটি হচ্ছে যে আপনার কিছু ছবি আঁকা শুরু করলো, যতটুকু তারা পারে। তখন তো সেভাবে ছবি আঁকা শুরু হয়নি, যতটুকু তারা পারে সেই ছবিগুলা আঁকার পরে সহকারীদেরকে শিখালো যে একটা হরিণকে যদি আমরা শিকার করি, হরিণের কোন জায়গায় আঘাত করলে হরিণটা পড়ে যাবে, হরিণটা পালাইতে পারবে না। কিন্তু তখন তারাই হচ্ছে যে প্রথম এই হরিণটা কোন জায়গায় তীর মারতে হবে বা কোন জায়গায় বসন মারতে হবে বা কোন জায়গায়, তখন তো তীর বলন ছিল না, তাহলে তার শিকার করতে হচ্ছে এই যে গাছের ডালকে হচ্ছে চুক্কা করে কেটে নিত, কেটে নিয়ে ওটা বল্লম স্টাইলে ওটা দিয়ে করতো। আরেকটা কাজ করতে হচ্ছে আপনার পাথর, যে পাথরে হচ্ছে পানির পাশে থাকতো সেটা না, যে পাথর হচ্ছে শুকনা জায়গায় থাকতো, সেই শুকনা পাথরকে হচ্ছে তারা ভাঙতো, ভেঙে চাকু বানাইতো। এবং আপনারা হয়তো জানেন যে পৃথিবীর সবচেয়ে ধারালো বস্তু এখনো কিন্তু এইটা চাকু। পানি তো আলাদা ব্যাপার, এখনো কিন্তু পাথরের যে ধার সেটা কিন্তু সবচেয়ে বেশি, এটা প্রচন্ড পরিমাণে ধার। এই পাথর দিয়ে তারা প্রথমে চাকু বানায়, ঠিক আছে? চাকু বানিয়ে আর এই যে আপনাদের গাছের ডালপালা দিয়ে তারা বল্লমের মতন করে অস্ত্র বানাইতো, এবং এগুলো দিয়ে তারা প্রথম পশু পাখি শিকার শুরু করলো। এবং শিকার করে তারা কাঁচাই কিন্তু খেত। এতে করে কি হলো,
তাদের মধ্যে হচ্ছে রোগ জীবাণুর বিভিন্ন রকম উপক্রম দেখা দিত। পরবর্তীতে ধীরে 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 যখন আগুন আসলো তখন তারা পরবর্তীতে আপনারা যে সবাই জানেন যে আগুনের মানুষ ব্যবহার শিখলো। সবাই ক্লাস 4, 5 বা 6 এর বই কিন্তু একটু পড়ে আসছি। আমরা হয়তো মনে করতে পারতেছি না, দেখেন আমরা কিন্তু সবাই পড়ে আসছি যে আদিম মানুষ কিভাবে থাকতো এবং তাদের চাল চলন। দেখেন যে এখানে লিখলাম আলতামিরা গুহা, দুই নম্বর হচ্ছে লাস্কো, তিন নম্বর হচ্ছে অজন্তা, চার নম্বর হচ্ছে ইলোরা। এগুলো আমাদের লেখার দরকার নাই, এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এগুলো লিখে দিচ্ছি। এখানে হচ্ছে যে আলতামিরা, লাস্কো এই দুটাই কিন্তু আবিষ্কার হয়েছে ফ্রান্সে। আচ্ছা, অজন্তা, ইলোরা এই দুটাই কিন্তু হচ্ছে যে আমাদের এই উপমহাদেশের একটা চিত্র। এই দুটো কিন্তু পৃথিবীর খুব বিখ্যাত, যে অজন্তা, ইলোরা। ওকে, আমরা পরবর্তী বিষয়ের উপর যাই। একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই, দেখেন এইটা যদি আমাদের পৃথিবী হয় তো এই পৃথিবীর মধ্যে তো আমাদের সমস্ত দেশগুলো আছে, তাই না? এই দেশগুলোর মধ্যে দেখবেন যে মহাদেশ আছে, মহাদেশের পরে দেশ আছে, তারপরে এই যে সাগর, মহাসাগর, বিভিন্ন রকম উপত্যকা, সব রকমই একটা পৃথিবীর মধ্যেই থাকে। কিন্তু একটা সময় কিন্তু এইটা সম্পূর্ণটা এক ছিল কি? একটা সময় কিন্তু এক ছিল না। কি ছিল বলে? একটা সময় ছিল হচ্ছে যে ধরেন এই যে আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ ছিল, এখানে হচ্ছে মধ্যপ্রাচ্য একটা অংশ, এখানে হচ্ছে ইউরোপিয়ান মহাদেশটা ছিল এখানে। এটা যে সঠিক তা এটা আমি আপনাদেরকে গ্রাফে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আফ্রিকা মহাদেশ, বা দেখা যাচ্ছে এখানে উত্তর আমেরিকা মহাদেশ। এই যে এই কটাই কিন্তু আগে ভাগ ছিল। আগে কিন্তু এতগুলো দেশে ছিল না, এতগুলো জাতীয় ছিল না, জাস্ট কিছু একটা যেমন আমাদের মধ্যে কিন্তু হচ্ছে থাকতো আপনার সে আফগানিস্তান থেকে শুরু করে একদম শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমারের কিছু অংশ পর্যন্ত টোটালটা ছিল ভারতীয় উপমহাদেশ, তাই না? এখন এই ভারতীয় উপমহাদেশটাকে আমরা বলবো হচ্ছে কি জানেন, এইটা আমরা হচ্ছে আমাদের সভ্যতা ছিল কিন্তু আগে এই সভ্যতাটা ছিল সিন্ধু। আমাকে মনে আছে সেটা? সিন্ধু সভ্যতা কিন্তু সবাই আমরা পরিচিত সিন্ধুর নামটার সঙ্গে, এটা ছিল। আচ্ছা দেখেন, তারপরে যদি আমরা দেখি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে সভ্যতাটা দেখি, এটা দেখবেন যে হচ্ছে মেসোপটেমীয়। আচ্ছা, তারপরে দেখবেন যে উত্তর আমেরিকার যে মহাদেশটা, এটা ছিল হচ্ছে মায়া সভ্যতা। তারপর ধরেন আরেকটা ছিল হচ্ছে জৈনিক সভ্যতা। দেখেন আরেকটা ছিল হচ্ছে গ্রিক সভ্যতা। আগে কিন্তু গোটা পৃথিবীটাকে এরকম কয়েকটা, আরো হয়তো দুই একটা থাকতে পারে যেগুলা ইতিহাসে কখনো লিপিবদ্ধ হয়, কখনো হয় না। দেখেন এইগুলো কিন্তু হচ্ছে যে গোটা পৃথিবীটা আগে এই স্টাইলে ছিল, একটা সভ্যতা, জাতিসত্তা বা জাতি গোষ্ঠী। যেমন আমরা সিন্ধু সভ্যতার মধ্যে ছিলাম, আমরা ছিলাম ওই যে বললাম আফগানিস্তান, পাকিস্তান, তারপরে হচ্ছে আপনার ভারত, বাংলাদেশ, মিয়ানমারের কিছু অংশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, তাই না? 8টা মনে হয়। এগুলো মিলে ছিল আমাদের হচ্ছে শ্রীলঙ্কা। আমাদের এই সিন্ধু সভ্যতার আমরা অংশ ছিলাম। তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের গুলো যেমন আসলো আপনার হচ্ছে যে ইরাকই হচ্ছে মূল কেন্দ্র, ইরাক, মিশর, তুর্কি, এইগুলো হচ্ছে সব হচ্ছে যে মেসোপটেমীয় সভ্যতার একটা অংশ। চৈনিকের মধ্যে হচ্ছে যে চীন সভ্যতা, চৈনিকের মধ্যে আবার জাপানও আলাদা করে থাকতো, কিন্তু চৈনিক মূল ছিল আগে চীন, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান যেগুলো আছে, এগুলো মিলে হচ্ছে একটা মঙ্গোলিয়া, এগুলো মিলে হচ্ছে যে চৈনিক সভ্যতার একটা অংশ ছিল। আপনার গ্রিস, রোম, মানে ইতালি,
ঠিক আছে, ফ্রান্স, ইংল্যান্ড, হল্যান্ড, ঠিক আছে, এই কটা হচ্ছে যে আপনার ইউরোপীয় সভ্যতা ছিল বা গ্রিক সভ্যতার একটা অংশ ছিল। আর মায়া সভ্যতাটা ছিল হচ্ছে উত্তর আমেরিকা, যেমন আমেরিকা, মেক্সিকো, ঠিক আছে, তারপরে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, এদের একটা সভ্যতা আলাদা ছিল। এইভাবে গোটা পৃথিবীটা হচ্ছে সভ্যতা দ্বারা পরিবেষ্টিত ছিল। এখন তো আমাদের এগুলো ভাঙতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দিকে যেতে আমরা এখন বর্তমানে এই অবস্থায় আছি। ঠিক আছে, এই সভ্যতাগুলোই হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা যে এই যে আমরা এক একটা অংশ হয়ে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু এই সভ্যতার এক একটা ফল। ঠিক আছে, তো আমাদের যদিও বিষয়টা আছে বাংলাদেশের শিল্পকলা এক, এর মধ্যে কিন্তু এই যে আলতামিরা গুহা আছে, লাস্টু গুহা আছে, অজন্তা গুহা, ইলোরা, এই টোটালটা কিন্তু রিলেটেড। এই কারণে আমরা এই যে সভ্যতা এবং শিল্প এবং হচ্ছে গুহা চিত্র বা আদিম যুগের যে আমরা পরিবেষ্টিত সমাজ নিয়ে যে কথা বললাম, এটা তারই হচ্ছে একটা প্রকার। তো আমরা এই পর্যন্ত আপনি এইটা সমাপ্ত করতে পারি। আচ্ছা, আরেকটা যাই, আমরা প্রথম অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। আরেকটা যাই, বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতা। বাংলাদেশের আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম নাম ছিল, আমরা মনে জানি সেটা, হ্যাঁ অনেকেই জানি, হয়তো ঠিক মতো মনে রাখতে পারি না, কিন্তু জানি, কারণ এটা আমাদের সংস্কৃতি। আচ্ছা, আজকে বাংলাদেশের সঙ্গে প্রাচীন বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে কোনো মিল ছিল না, কোনো অখণ্ড রাষ্ট্র বা রাজ্য তখন ছিল না। বাংলার বিভিন্ন অংশে তখন আপনার বঙ্গ, কুন্দ্র, রাঢ়, গৌণ, সমতট, হরিকেল প্রভৃতি বিভিন্ন নামে জনপদ বা রাজ্য গড়ে ওঠে। এই জন্য প্রাচীন বাংলা ভিন্ন ভিন্ন নামে খণ্ডে বিভক্তি ছিল। আজকে যেমন আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এইভাবে যে এখন ভাগ আছে, বা হচ্ছে রাজশাহী অঞ্চল আলাদা, ঢাকা অঞ্চল আলাদা, বিভিন্ন অঞ্চল আলাদা, সিলেট আলাদা, চিটাগাং আলাদা, সব আলাদা আলাদা। কিন্তু এক সময় এটি কিন্তু আলাদা ছিল না, তখন কি ছিল, ঠিক আছে, বরদ্র অঞ্চল, রাঢ় অঞ্চল, হ্যাঁ আপনার হরিকেন অঞ্চল, সমতল অঞ্চল, এরকম বিভিন্ন নামে। প্রথমে আমরা বঙ্গ সম্পর্কে পড়ি। একটি অতি প্রাচীন জাতির নাম সম্ভবত আর্য যুগের বেশ কিছুকাল আগেই এরা বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলের বিখ্যাত বঙ্গ জনপদ গঠন করে। প্রাচীন শিলালিপিতে বিক্রমপুর ও নামপুর নামে দুটি অংশের উল্লেখ পাওয়া যায়। সম্ভবত ফরিদপুর, বাকরাবাজ এবং পটুয়াখালীর নিম্ন জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। আসলে কি তাই? জানলাম কি জানেন, বঙ্গ সম্ভবত হচ্ছে ফরিদপুর, বাকরগঞ্জ এবং পটুয়াখালীর নিম্ন অঞ্চলে যারা জলাভূমি অঞ্চলে যে বসবাস করে তারা ছিল এই মানে এই যে বঙ্গ, এই বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত। তারপরে আছে কুন্দ্র। কুন্দ্র বাংলার প্রাচীনতম জন এবং জনপদগুলোর মধ্যে অন্যতম। কুন্দ্র জনপদ জাতি উত্তরবঙ্গের বর্তমানে হচ্ছে বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর জেলার অবস্থান ও ভূমিকে কেন্দ্র করে কুন্দ্র নামে জনপদ গড়ে ওঠে। তার মানে আমরাও এটার সাথে জড়িত না, কুন্দ্রর সাথে আমরা হচ্ছে জড়িত, আমরা হচ্ছে এই অঞ্চলের আদিবাসী, তাই তো। কুন্দ্র বাংলার প্রাচীনতম জন ও জনপদগুলোর মধ্যে অন্যতম। কুন্দ্র জন বা জাতি উত্তরবঙ্গের বর্তমানে বগুড়া, রংপুর, রাজশাহী এবং দিনাজপুর জেলার অবস্থান ও ভূমিকে কেন্দ্র করে কুন্দ্র নামে জনপদ গঠন করে। কুন্দ্র নগর ছিল বলে প্রমাণিত হয়। সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন কুন্দ্র রাজ্যের স্বাধীন সত্তা বিলুপ্ত হয়। আচ্ছা, এরপরে আসি আমরা বরেন্দ্র। আমাদের হচ্ছে কুন্দ্র এবং বললাম যে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুরের কিছু অংশ বিশেষ নিয়েই হচ্ছে কুন্দ্র। আচ্ছা, না তাই না? তারপরে ডুবে গেলে বহু যুগ মানে ফসল দুইবার আগে একবারে বেশি মানে ফসল হতো না, এই জন্য বরেন্দ্র অঞ্চলকে বলা হয় শুকনো ভূমি, না?
ভূমি বলা হয়, কিন্তু এখন সেই যুগের সমাপ্তি হয়েছে। এখন শুকনো ভূমি আর শুকনো নাই, এখন অনেকটা পানি পাওয়া যায় বা সেচ বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষি ব্যবস্থাকে অনেক সচল করে রাখছে। তো রাজশাহী জেলার এক অংশ এখানে বারিন্দ্র নামে অভিহিত করা হয়। রামায়ণ কাব্যে গঙ্গার পূর্বাংশ ও করতোয়া নদীর মধ্যবর্তী ভাগকে বরদ্র মণ্ডল বলা হয়। আপনারা বুঝতে পারেন সেটা কোন জায়গায়? এটা শুধু রাজশাহী অঞ্চলকে বরদ্র নামে অভিহিত করছে। রাজশাহী অঞ্চলের সাথে আপনি যেমন কেশরহাট, কাশীগঞ্জের ওই পাশে, তারপরে হচ্ছে গোদাগাড়ির কিছু অংশ আছে, চাঁপাইনবাবগঞ্জের অংশ আছে, তারপরে আপনার হচ্ছে নওগাঁর কিছু অংশ আছে, মান্দা টান্দা, এগুলো টোটালটা মিলেই হচ্ছে হ্যাঁ বরদ্র ভূমি বা বরদ্র অঞ্চল। আচ্ছা, এই অঞ্চলে এই যেটা বলা হচ্ছে রামায়ণ কাব্যে, রামায়ণ একটা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থে যে গঙ্গার পূর্বাংশ মানে গঙ্গা মানে পদ্মা, পদ্মার যে এই অঞ্চলের টোটালি হচ্ছে বলা হয় পদ্মার পূর্বাংশ, আর ওটাকে বলা হয় পদ্মার পশ্চিম অংশ, রাইট? এই পূর্বাংশে হচ্ছে গঙ্গার আর করতোয়া নদী কোথায় বলেন তো? আপনি যারা অনলাইনে আছেন একটু করে বলেন, আমিও তাহলে একটু শান্তি পাই যে আপনারা শুনতেছেন। করতোয়া নদী কোথায় বলবেন? করতোয়া কিন্তু বর্তমানে একটা কুরিয়ার সার্ভিস আছে রাজশাহী, না? আর কেউ? যে একজন ভাইজান কথা বলতেছিলেন, উনি পারবেন না? আপনি আরে বলেন, এটা তো লজ্জা করতে হয় না, লজ্জা করে কোনো কিছু হয়? এই যে আপনি আমার সাথে আলোচনা করছেন, আপনার সাথে আমি আলোচনা করছি, এই পড়াটা আপনার মনে থেকে যাবে আজীবন। কিন্তু যখন নিজে নিজে পড়তে যাবেন না এই যে জিনিসগুলো, তখন দেখবেন কখনো মনে আসবে না, ভুলে যাবেন। এই জন্য হচ্ছে যখন আপনাদেরকে আমি মানে প্রদান করবো, আপনারা যখন আমাকে আদান করবেন, এই যে আদান প্রদান, এটাই হচ্ছে পড়ার মূল অংশ। আচ্ছা, করতোয়া হচ্ছে বগুড়া, শুনেছে? বগুড়ার করতোয়া নদী, করতোয়া কুরিয়ার সার্ভিস। বগুড়ার করতোয়া নদীর এই পাশের অংশকে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে আপনার নাটোরের এই যে সাইডটা, নাটোরের এই সাইডটা, সিংড়া টিংড়া বা বগুড়ার কিছু অংশ নিয়ে, নাটোর নিয়ে, রাজশাহী নিয়ে যে এই বরদ্র ভূমি সম্পর্কে জানতে হবে। দেখেন যে পৃথিবীতে প্রতিটা দেশ তাদের দেশ সম্পর্কে, তাদের বিজ্ঞানী, তাদের কবি, তাদের হচ্ছে আর্টিস্ট, তাদের হচ্ছে অভিনয় শিল্পী, নাট্যশিল্পী, তাদের এভরিথিং ব্যক্তি সম্পর্কে বা দেশ সম্পর্কে অন্য দেশের মানুষ অনেক ভালো জানে। একমাত্র আমরা বাঙালিরা আছি যারা আমরা বাইরের কালচারকে গ্রহণ করি, বাইরের সম্পর্কে অনেক জানাশোনা আমাদের থাকে, কিন্তু আমরা নিজের দেশ সম্পর্কে জানি না। যেমন আপনাদেরকে যদি বলি যে আপনার বাবার নাম কি বলতে পারবেন, আপনার দাদার নাম কি বলতে পারবেন, আপনার দাদার বাবার নাম কি, আপনি 10 সেকেন্ড নেবেন, 5 সেকেন্ড নেবেন, থেমে থাকার পরে উত্তর দিবেন। কেন? কারণ আমি নিজেও জানি না। এ হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য কি করতে হবে ম্যাম জানেন? আমাদের সবার প্রথম এই যে কালচারাল অংশ বা সংস্কৃতি বা সভ্যতা, এটা মানে কি? এটার মানে হচ্ছে আমাদের নিজস্বতা। আমরা যখন আমাদের নিজস্বতা জানবো না, তখন কিন্তু আমাদের কালচার ধ্বংস হবে, আমাদের সংস্কৃতি ধ্বংস হবে। আর কালচার সংস্কৃতি ধ্বংস হওয়া মানে গোটা দেশ একটা ধ্বংস হয়ে যাওয়া। এটা কি জানেন? বিশ্বাস করেন, রাইট? এখন এই জন্যে আমাদের নিজের কালচার সম্পর্কে জানতে হবে, সংস্কৃতি সম্পর্কেও জানতে হবে, মুখস্থ করতে হবে। জাস্ট একটু শুনে যান বা বাসায় যদি কখনো সুযোগ পান, মজার ছলে হলেও বা কষ্ট করে হলে একটা রিডিং দিয়ে দেখেন যে আমাদের দেশ সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। এবং আমাদের এই দেশকে সবাই যে বলে সোনার দেশ, সোনার দেশটা কেন, সেটাও আরো ডিটেলস জানতে পারবেন। এবং বাংলার মা মাটি, এখানকার ফল ফলাদি, পশু পাখি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কৃষি জিনিস সবচেয়ে উত্তম, মানে গোটা পৃথিবীর একটা স্বর্গ যদি বলা হয়, আমাদের এই বাংলাদেশ একটা হচ্ছে তার একটা অংশ, বুঝলেন? এই জায়গাগুলো হচ্ছে এত উন্নত, কিন্তু আমরা আমাদের কালচার সংস্কৃতি সম্পর্কে কিচ্ছু জানি না। কিন্তু একদিন যদি বলি যে হচ্ছে যে প্রজাপতি যদি বলি, তাহলে আপনাদের মনে প্রথম আসবে প্রজাপতি বোরখা আসবে বা পাখির জিনিস আসবে। এইগুলো কিন্তু আপনারা সবাই জানেন, তাই না? বা নাগরাই বা হচ্ছে যে পাকিস্তানিদের একটা ড্রেস আছে, কি কাবলি না, কাবলি পোশাক পরে না,
পাঞ্জাবিগুলা, কাবলি পাঞ্জাবি, পাঞ্জাবি বা শেরওয়ানি, বা হচ্ছে যে আরো অনেক কিছুই আছে, যেমন ভারতীয় কিছু আছে, আপনি কিন্তু টক 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 করে বলে দিতে পারবেন। যদি আমি বলি আপনাদেরকে যে আমাদের সংস্কৃতির কয়েকটা অংশ বলেন, আপনি হয়তো বলবেন লুঙ্গি, গামছা, হ্যাঁ, পাঞ্জাবি, এটা খুবই সুন্দর উত্তর বা সাধারণ উত্তর। আরো আছে, আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করে, এটা গোটা পৃথিবীর সামনে আমাদের মুখটাকে উজ্জ্বল করে। যেমন পাট, এটা একটা হিউজ একটা পণ্য এবং দামি একটা পণ্য, যেটা আমাদের এখানে সম্ভব এখন ভারতে আমাদের থেকে 3 গুণ বেশি উৎপাদন করে, আরো বেশি হয়তো। তারপরে ধরেন এই যে আমাদের দেখবেন যে পাখি যেখানে সেখানে হালু করে দেয়, এগুলো আমাদের গাছ উঠে যাচ্ছে। এটা অন্য কোন জায়গায় সম্ভব আপনাদের মনে হয়? সম্ভব না। আমাদের মাটিতে এমনই, আপনি মুখের মধ্যে একটা বীজ দেন, নিয়ে ওটা কোথাও দেন, দেখবেন গাছ হয়ে গেছে। ঠিক আছে, আপনি ধান ফলাচ্ছেন, ফসল ফলতেছে দ্রুত। এক বিঘা ধানে দেখবেন যে 1 বিঘা জমিতে 30 মণ ধান উঠতেছে, 25 মণ ধান উঠতেছে। এটা পৃথিবীর আর কোথাও না। যেগুলো শাকসবজি আমরা খাই, আমাদের সংস্কৃতি কালচারটা এত স্ট্রং যে আমরা এগুলো কিছু জানি না। যেগুলো আমরা শাকসবজি খাই, এটা আর কোনো দেশে এইভাবে ফলন হয় না। তাদের দেশের মান দেখবেন কমা, তাদের দেখবেন ভিটামিনের পরিমাণ দেখবেন কম। আমাদের দেশে দেখবেন যে আপনি একটা মরিচ খান, দেখবেন কি অবস্থাটা হয়। একটা গাজর খান, একটা টমেটো খান, একটা টমেটো একটা আপেলের থেকে বেশি পুষ্টি। তারপরে একটা গাছ মিশালি, একটা পাতা ছিঁড়ে খান, সেটাও দেখবেন অনেক পুষ্টি বেশি। তো আমাদের মানে এই যে দেশ সম্পর্কে আমরা এতটাই অজ্ঞ, অনেস্টলি বলতেছি। আমি যদি চারুকলায় ভর্তি হই, সেদিনও আমার এত জ্ঞান ছিল না। আস্তে 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 চারুকলা সম্পর্কে যখন জানছি, তখন মনে হচ্ছে আমার যেখানে সবার থাকা উচিত, সবাই এখান থেকে এটা গ্রহণ করা উচিত, বুঝছেন? যাই হোক, আমাদের বঙ্গ হলো, উড্র হলো, বরেন্দ্র হলো এবং রাঢ় আসি। রাঢ় না রাঢ়, রাঢ়, রাঢ় হয় এটা। প্রাচীন রাঢ়, রাঢ়টা কিন্তু যে জিহ্বাটাকে উল্টা করে উচ্চারণটা করতে হয়, জানেন না? বলেন তো দেখি। বাহ, ভেরি গুড, আমি পারিনি কিন্তু। প্রাচীন রাঢ় বা রাঢ় দেশ ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত ছিল। এই জনপদের অবস্থান ভূমি মোটামুটি গঙ্গার দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল। তার মানে গঙ্গার দক্ষিণ ও পশ্চিম, মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে আমাদের এই বঙ্গে না, রাঢ় অঞ্চলটা। রাঢ় দেশ উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় এই 2 ভাগে বিভক্ত ছিল। অজয় নদী ছিল রাঢ়দের সীমারেখা। রাঢ়দের রাজধানী ছিল হচ্ছে কটিবর্ষ। বর্তমানে এটি ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত। রাঢ়দের একটি বড় অংশ শুষ্ক নামে পরিচিত। রাঢ়দের দক্ষিণে বর্তমানে মেদিনীপুর জেলার তামলি লিপি হবে, এটা লিপি হয়ে গেছে। তামলি লিপি দণ্ডপোক্তি 2টি অংশে বিভক্ত ছিল। তারপরে আসে গৌড়। গৌড় নামটি প্রাচীন হলো, প্রাচীন গৌড় বাংলার কোন অংশ অবস্থিত ছিল তা জানা যায় না। 6ষ্ঠ শতাব্দীতে পশ্চিম বাংলার উত্তরাংশে এবং উত্তরবঙ্গে যে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়, তার নাম ছিল গৌড় রাজ্য। আচ্ছা, এই রাজ্যে রাজারা মগধেও ক্ষমতাবান ছিল। 7ম শতকে রাজা শশাঙ্কের অধীনে গৌড় রাজ্য বিহার এবং উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ ছিল এই গৌড় রাজ্যের রাজধানী। মুসলিম বিজয়ের প্রারম্ভে মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো। এই জন্য মুসলিম শাসন আমলের প্রথম পর্যায়ে বাংলার বিজিত অঞ্চলগুলো নিয়ে গড়ে ওঠে লক্ষ্ণৌতি প্রদেশ এবং রাজধানী শহরের নাম হয় গৌড় বা লক্ষ্ণৌতি। মোটামুটি এটা 6ষ্ঠ শতকের দিকেও আমরা মোটামুটি একটু ধারণা পাই যে গৌড়টা কোথায় ছিল, কিন্তু বিশদভাবে যদি আমরা একটু জানতে চাই, ইতিহাসে এটা লিপিবদ্ধ নাই গৌড়টা আসলে সঠিকভাবে কোথায় অবস্থান ছিল। কেমন? সমতট। সমতট হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার একটি প্রাচীন রাজ্যের নাম। পূর্ব দক্ষিণ পূর্ব, তার মানে এটা পশ্চিমবঙ্গের বিপরীতে, তার মানে আমাদের দেশে। দেখছেন, এই জন্যই হচ্ছে বঙ্গটা যদি আমরা মনে রাখি না, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, তাহলে হবে কি আমাদের এটা কখনো ভুল হয় না। গুপ্তবংশীয় সম্রাট সমুদ্রগুপ্তের বিজয় কাহিনীর বিবরণীতে এর প্রথম উল্লেখ আছে। খ্রিস্টীয় 7ম শতকের মাঝামাঝি সময়ে চীন দেশীয় পরিব্রাজক ইউয়েন শাং সমতট ভ্রমণ করে এটি একটি বিবরণ লেখেন। সমতট আসলে প্রাচীন বঙ্গ
রাজ্যের দক্ষিণ পূর্ব অংশে নতুন নামের একটি রাজ্য। গঙ্গা ভাগীরথী পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রশাহী সমতল ভাগী সমতল অন্তর্ভুক্ত ছিল। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে, মানে গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর মানে এই তীর, মানে এই গঙ্গ শুরু থেকে বলা হয়েছে। ঠিক আছে, তার মানে আপনার এই যে এই অংশ দেওয়ার পরে আমাদের দক্ষিণ দিক থেকে এই দিকে হ্যাঁ, খুলনা, বরিশাল, বাগেরহাট, এগুলো দক্ষিণবঙ্গের এই অংশে। দক্ষিণবঙ্গ মানে সমুদ্র। এটা আমাদের ভাবলে উল্টা পাল্টা লাগে, কিন্তু ঠিকভাবে চিন্তা করলে দেখবেন সব মিলে যাচ্ছে। ঠিক আছে, আমরা নাম না জেনে এটা পড়ে দেখতেছি যে আসলে হয়। তারপরে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র শাহী সমতল ভাগী সম্ভবত সমতলটা অন্তর্ভুক্ত ছিল। মানে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রাশায়ী মানে শুয়ে থাকা সমুদ্র, যেখানে উত্তাপ মাত্রা কম হয়, সমুদ্রের শুরুটা হয়, ওটা বলা হচ্ছে। কুমিল্লা জেলার বড় কামতা এই রাজ্যের কেন্দ্রস্থল ছিল বলে কেউ কেউ মনে করেন। ঠিক আছে, কুমিল্লা জেলা, তারপরে ওই অংশ মিলেই। তারপরে হচ্ছে হরিকেন, এটা মনে হয় ইয়ে আসবে বরিশাল। ইত সিং এর বর্ণনা মতে হরিকেন ছিল পূর্ব ভারতের পূর্ব প্রান্ত, বরিশাল ছিল পূর্ব ভারতের পূর্ব প্রান্ত। তারপরেই তো হচ্ছে যে আপনার সমুদ্র তৈরি হলো, সমুদ্র শুরু হলো, সমুদ্র শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষিত দুটি পাণ্ডুলিপিতে সিলেটের সঙ্গে সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। 17 শতকে হরিকেন এদিক কেন বলতেছে, হরিকেন তো বরিশালে হবে। 17 থেকে 11 শতক পর্যন্ত হরিকেন বঙ্গ সমতট সংলগ্ন প্রাথমিক পৃথক রাজ্য ছিল। তবে কেউ কেউ হরিকেনকে বঙ্গের সাথে অভিন্ন করে। এই ছিল মোটামুটি আমাদের যে জনপদ গুলো ছিল না, আপনার হরিকেন, সমতট, বন্দ্র, বঙ্গ, রাঢ়, হ্যাঁ, গৌরব, এই অঞ্চলগুলাই হচ্ছে আমাদের প্রাথমিক যে সংস্কৃতি বা অঞ্চলের যে কালচারাল যে বিষয়, এটি হচ্ছে আমাদের ইতিহাস সাক্ষী হয়ে আছে, তাই না? ইতিহাসকে বহন করে। তো আজকে আমরা মোটামুটি দুইটা অধ্যায় সম্পর্কে একটু জানলাম। একটা হচ্ছে শিল্প কি, আর একটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা। তো শিল্পটা আমি আরেকবার একটু বলে দিই আপনাদেরকে। শিল্পটা হচ্ছে যে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর পরে মানুষ যা করে তাই হচ্ছে শিল্প। এটা রবীন্দ্রনাথের কথা। মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে মানুষ যা রচিত করে সেটাই হচ্ছে শিল্প। বহির্বিশ্ব যদি বলতে চায়, মানুষের অন্তর্নিহিত চিত্তরস যখন স্থির কোনো সার্ফেসে বা পরিতলে সেটাকে স্থিরভাবে প্রকাশ করে এবং মানুষের মনকে আনন্দ দেয়, তখন সেটা হচ্ছে শিল্প, তাই না? শিল্প তো প্রতিটি মানুষের মধ্যেই থাকে। এক একজনের প্রকাশভঙ্গি, এক একজনের স্টাইল এক এক রকম, কিন্তু শিল্প সবার মধ্যে থাকে। কেউ বাথরুমে গান গায়, কেউ ওপেন গান গায়, হ্যাঁ, কেউ নাচে, কেউ নাচে না, কেউ হিজড়া। এভরিথিং ইজ আর্ট। আর্ট থেকে কেউ বাইরে আমরা না, তাই তো? যেমন ধরেন যে আপনি একটা নতুন জায়গায় আসছেন বা আসবেন বা যাবেন, আপনি কিন্তু আপনার পোশাক আশাক কিন্তু একটু খেয়াল রাখবেন যে আমি একটু ময়লা পোশাক অ্যাভয়েড করবো, যতটুকু সময় একটু ফ্রেশ থাকার চেষ্টা করবো, বা একটু পরিপাটি হয়ে চলার চেষ্টা করবো। এটা কিন্তু আমাদের মানে জেনেটিক বৈশিষ্ট্য, ন্যাচারাল বৈশিষ্ট্য, তাই না? এটা তো থাকবেই। আর বাড়ির পোশাক আশাক করে তো সব জায়গায় সবসময় চলাফেরা করা যায় না। কেন? এটা আমাদের সভ্যতা বা একটা কালচারের একটা অংশ। কারণ যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে থাকবো, তখন আমার বিপরীতে যে থাকবে সে দেখবে যে তার কাপড় চোপড়টা পরিষ্কার, তার মানে সে পরিষ্কার। তার মানে পরিষ্কার মানে মনও পরিষ্কার। তার মন পরিষ্কার মানে যেমন সৃষ্টিকর্তা তো বলে দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রঙ। এই জন্য পরিষ্কার থাকাটা একটা যেমন ভালো ব্যাপার, তেমনি ভালো পোশাক আশাক বা শুধু ভালো ঠিক না, সুন্দরভাবে পোশাক আশাক পরলে মনটা হচ্ছে সুন্দর থাকে, তাই তো? এই হচ্ছে ব্যাপার। শিল্পটা হচ্ছে প্রতিটা মানুষেরই একটা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য, যে যার মতন করে এক একভাবে এক রকম ভাবে উপস্থাপন করে। কেউ করে একভাবে, কেউ করে আরেকভাবে। এটি হচ্ছে শিল্প। আর আরেকটা জিনিস জানলাম হচ্ছে
আরেকটা জিনিস যেটার মধ্যে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা, আমরা সংস্কৃতি ও সভ্যতা জাস্ট সামান্য একটু নামগুলো জাস্ট আজকে জানলাম যে বঙ্গটা কি, মুন্ড্র কি, বরেন্দ্র কি, রাঢ় কি, গৌড় কি, তারপরে আপনার দিকে সপ্তাহ কি, হরিকেন কি, এই কটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আগামী দিন হচ্ছে এটা যেমন আজকের বিষয়টা ছিল হচ্ছে বাংলাদেশের শিল্পকলা পার্ট 1, এর বিষয় করে হচ্ছে 12,112। আজকে আমরা দুটো অধ্যায় মোটামুটি জানলাম। আচ্ছা, আরেকটা আমরাও আপনাদেরকে একটা জিনিস বলি যে এই যে শীটটা আমরা পড়ছি, এই শীটটা আমরা কখনো কোনো সময় মুখস্থ করবো না। বলি যে এই শীটটা আপনি 1 বছরের, আমাদের এই কোর্সটা তো 1 বছরের, এই 1 বছরের মধ্যে 8 থেকে 10 দিন পড়লে আপনাদের যতগুলো থিওরিক্যাল এখানে বিষয় আছে 3টা না 4টা, আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে 8 থেকে 10 দিন। ঠিক আছে, এই জন্য এটা কখনো মুখস্থ করবেন না। আর আমি আছি, ভরসা রাখবেন। ওকে, মনে রাখবে কোনো টেনশন করবেন থিওরিক্যাল নিয়ে, প্র্যাকটিক্যাল নিয়ে মূলত আমরা ভাববো আপনার বিষয়টা থাকবে। তো থিওরিক্যাল ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করি। আমরা